আমাদের শিক্ষক সংকট রয়েছে, আমাদের শিক্ষক কর্মকর্তা সংকট রয়েছে। সকালে ঘুম থেকে উঠেই দেখতে পেলাম কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠ পানিতে ভরে গিয়েছে। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি, বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব, সেটা আমরা বলেছি। কোমলমতি সন্তানদের জন্য আমাদেরও মায়া রয়েছে মাননীয় স্পিকার, সেই জন্য আমরা সবসময় মনিটরিং করি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, এইচএসসি পরীক্ষা চলছে এবং গত 3-4 দিন ধরে আবহাওয়ার যে অবস্থা ছিল, বৃষ্টি এবং পুরো শহর, শুধু তো ঢাকা না, ঢাকা চট্টগ্রাম সহ বড় বড় যে শহরগুলো, সেই শহরগুলো পানির নিচে তলিয়ে গিয়েছিল। আমাদের শিক্ষার্থীরা অনুরোধ করেছিল পরীক্ষাটি একটু পেছানোর জন্য, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় নাই এবং যে কারণে আজকে আন্দোলন হচ্ছে, ঢাকায় আন্দোলন হচ্ছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি, এইচএসসির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেটার উপর নির্ভর করে আগামীতে একটা ছেলে বা মেয়ের ভবিষ্যৎ কোন দিকে যাবে, সেরকম একটা পরীক্ষা, এবং ফিজিক্সের মতো কি বলবো, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্টস যেটা সায়েন্সের জন্য, মাননীয় মন্ত্রীকে দয়া করে বলবেন যে কি সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের, 2 দিনের জন্য বা 1 দিনের জন্য পিছিয়ে দেওয়ার। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় শিক্ষামন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। পরীক্ষা আমরা নিয়ে থাকি সারা বাংলাদেশে, এসএসসি পরীক্ষায় প্রায় 2700 সেন্টার রয়েছে এবং 64টি জেলায় এই 2700 সেন্টার একত্রে পরীক্ষা শুরু হয়। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে চট্টগ্রামে যখন এই ফ্লাড হলো, তখন আমরা একে একে প্রথম রাঙ্গামাটি, বান্দরবন, পরে আমরা খাগড়াছড়ি এবং এরপরে আমরা চট্টগ্রাম পুরা বোর্ডের পরীক্ষা আমরা বন্ধ করে দিয়েছি। আমরা লক্ষ্য করেছিলাম বৃষ্টি হচ্ছিল এবং আমরা মনিটরিং করছিলাম। সেই সাথে মনিটরিংয়ের সময় আমরা 64টি জেলার এসপি এবং 8টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি এবং ওয়েদারম্যান, আমরা ব্রডকাস্টিংয়ের জন্য তাদের সাথেও কথা বলেছি। তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। সকালে ঘুম থেকে উঠেই দেখতে পেলাম কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠ পানিতে ভরে গিয়েছে। সাথে সাথে আমরা মেয়র সাহেবকে, ফায়ার ডিপার্টমেন্টকে, পুলিশকে, ডিসিকে বললাম যে এই পরীক্ষা কেন্দ্রে স্থানান্তরিত করার জন্য। তারা তখন সকলকে নৌকায় করে ওই স্কুলের 5তলা ভবন, সেখানে নিয়ে পরীক্ষা তারা নিয়েছে। আমরা সেটা দেখেছি তাদের দুর্ভোগ। তাছাড়া বাংলাদেশে, সারা বাংলাদেশে আমরা ডিসিদের সাথে কথা বলেছি এবং ইউনিয়নের সাথে, তারা বলেছে যে কোথাও পরীক্ষা কোনো রকম দুর্যোগ ঘটেনি, একটি শুধু কুমিল্লা মহিলা কলেজে ঘটেছে। এবং সেই সাথে ফিজিক্সের প্রশ্ন 6 এবং 7 এই 2টি প্রশ্ন ভুল হয়েছে। মাননীয় স্পিকার, আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 4 মাস। কোশ্চেন মডারেটর, আগের কোশ্চেন মডারেটর কোশ্চেন করেছিল। আপনি জানেন যে কোশ্চেন মডারেট করতে হলে এই প্রক্রিয়াটি 2 বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি, বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব, সেটা আমরা বলেছি। এবং পরীক্ষা যথাযথ হচ্ছে কিনা সেইভাবে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা সকলকে প্রস্তুত রেখেছিলাম। আজকেও আমরা সারাদিন কথা বলেছি এবং প্রত্যেকটি আমাদের সাথে যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা বলেছে পরীক্ষা সুন্দর হয়েছে, সুস্থ হয়েছে। একটি জায়গায় শুধু কুমিল্লা সরকারি মহাবিদ্যালয়ে এই ঘটনাটি ঘটেছে এবং সেখানে পরীক্ষা সুন্দর হয়েছে। আমরা নির্দেশ দিয়েছি যে পরীক্ষা বিলম্বতে শুরু করার জন্য এবং যে মেয়েটি কাপড় ভিজে গিয়েছিল বাড়ি থেকে কাপড় আনা হয়েছে, 1 ঘন্টা পরে পরীক্ষা নেওয়া হয়েছে এবং পরীক্ষার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জাতিকে জ্ঞাতার্থে করতে চাই যে পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। আমরা বারবার কথা বলেছেন না স্যার, আমরা ঠিক মতোই নিচ্ছি এবং আপনারা দেখতে পেয়েছেন যে বৃষ্টির পানি কোথায় কোথায় ছিল, সেগুলো আমরা সকলেই লক্ষ্য করেছি। কোমলমতি সন্তানদের জন্য আমাদেরও মায়া রয়েছে মাননীয় স্পিকার, সেই জন্য আমরা সবসময় মনিটরিং করি। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মন্ত্রণালয়ের গুরুত্ব বিবেচনা করে আমরা এক্সট্রা আরেকটা সম্পূরক প্রশ্ন নিচ্ছি। মহিলা আসন নম্বর 38 মার্জিয়া বেগম।
লক্ষ্মীপুরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টিকে একটি সাধারণ বিশ্ববিদ্যালয় হিসাবে রূপান্তরের জন্য একটি কমিটি কাজ করে যাচ্ছে। লক্ষ্মীপুর সহ দক্ষিণ অঞ্চলে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় নেই। একটি সাধারণ বিশ্ববিদ্যালয়ের চেয়ে একটি বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় করা জাতীয় অর্থনীতির জন্য অনেক বেশি লাভজনক হবে। মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি ও অর্থনৈতিক বাস্তবতার কথা বিবেচনা করে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টিকে সাধারণ বিশ্ববিদ্যালয় না করে লক্ষ্মীপুর কৃষি বিশ্ববিদ্যালয় হিসাবে নামকরণ এবং সেই অনুযায়ী বিলের খসড়া চূড়ান্ত করার জন্য মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট কমিটিকে জরুরি ভিত্তিতে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হবে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। লক্ষ্মীপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে ইউনিভার্সিটিটি হতে যাচ্ছে সেটা আইন ভেটিং করার জন্য আমরা এখন কাজে নিয়োজিত রয়েছি। আমরা বিশ্বাস করি যে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অনেকগুলো স্কুল থাকতে পারে, যেটা আপনি ইউরোপ আমেরিকায় দেখেছেন। আমাদের ভাবনায় রয়েছে মাননীয় সংসদ সদস্যের যে ভাবনা, ওই লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পরপরই সেখানে স্কুল অফ এগ্রিকালচার একটি থাকবে এবং সেই স্কুল অফ এগ্রিকালচারে আমি আশা করছি যে মাননীয় সংসদ যে আশা করছেন সেই ধরনের একটি প্রস্তাবনা আসবে বলে ভাবছি। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 2445 মাননীয় সদস্য জনাব SM জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18। দয়া করে আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, ও আমি আপনাকে দুঃখিত, ধন্যবাদ। আপনি ওনার পক্ষে বলছেন। জি। জি প্লিজ। আমি রফিকুল আলম, 265 ফেনী 1। আমি মাননীয় সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেন। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অসংখ্য ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় রেজিস্ট্রেশনকৃত কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর একটি বৃহৎ উপজেলা, 21টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে আমাদের নির্বাচনী এলাকা গঠিত। মাননীয় স্পিকার, আমার এই নির্বাচনী এলাকায় একজন প্রাথমিক কর্মকর্তা আছেন এবং 11 জন এটিও থাকার কথা, এখানে আছেন মাত্র 1 জন। এই অবস্থায় আমাদের নবীনগরে প্রাথমিক শিক্ষার ব্যাহত হচ্ছে। তাছাড়া আমাদের অনেকগুলি প্রাথমিক শিক্ষা ভবন জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ। এই প্রাথমিক শিক্ষা ভবনগুলি রিপেয়ার করার জন্য প্রয়োজন, অথবা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনার সম্ভাবনা আছে। মাননীয় স্পিকার, আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে এই প্রাথমিক শিক্ষা জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ প্রাথমিক শিক্ষা ভবনগুলি মেরামত করার কোনো উদ্যোগ মাননীয় মন্ত্রী আছে কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য সর্বই ঠিকই বলেছেন। আমাদের শিক্ষক সংকট রয়েছে, আমাদের শিক্ষক কর্মকর্তার সংকট রয়েছে। সেদিক থেকে আমরা চেষ্টা করছি শিক্ষক নিয়োগের। ইতিমধ্যে 32,000 শিক্ষক নিয়োগের মামলার জট খুলেছিল। আমরা ভেবেছিলাম যে আমরা নতুনভাবে 38,000 শিক্ষক নিয়োগ দিতে পারবো। আবারও আরেকটি মামলা হয়েছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, বিলম্বিত হয়ে যাচ্ছে, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এটি এই গত 4 মাসে হয়নি, গত 10 বছর ধরে এই শিক্ষক শর্টেজ ছিল বলে এই অবস্থাটি হয়েছে এবং আমরা সেই জায়গায় উত্তরণের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর দ্বিতীয় প্রশ্নটি ওনার হলো ভবন। যে সমস্ত ভবনগুলো মেরামত যোগ্য, মেরামত করতে হবে, ঝুঁকিপূর্ণ যে ভবনগুলি রয়েছে সেগুলির তালিকা আমরা নির্ধারণ করছি এবং করে চলছি। এই নতুন বাজেটের থেকে আমরা কাজ শুরু করব। আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই যে আপনার এলাকার জরাজীর্ণ স্কুলগুলোকে আমরা পুনরায় মেরামত এবং নতুন ভবন দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাহফুজা হান্নান, মহিলা আসন নম্বর 41, আপনি মাননীয় শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করতে চেয়েছিলেন। যদি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে দয়া করে আপনি এখন করতে পারেন। আবারও ধন্যবাদ মাননীয় স্পিকার।
আপনার মাধ্যমে আমি শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে একটু জানতে চাই, এইচএসসি পরীক্ষা বর্ষা মৌসুমে হয় এবং এইটাতে বারবার শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন এবং অতিবর্ষণ, জলাবদ্ধতা, বন্যা পরিস্থিতি এবং বৈরী আবহাওয়ার কারণে প্রায় প্রতি বছরই 2025 থেকে শুরু করে চলমান অবস্থায় এইচএসসি পরীক্ষার্থীরা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় পরীক্ষা দেন। পাশাপাশি তাদের সংকট দুইটা, একটা হচ্ছে আকাশে একটু বিদ্যুৎ চমকালেই ইলেকট্রিসিটি চলে যায়, একে তো অন্ধকারে পড়তে হয়, তার উপরে বর্ষার পানি ঘর দরজায় অনেকে ঢুকে যায় এবং শহরে যারা আছি আমরা হয়তো অতটা উপলব্ধি করতে পারি না, কিন্তু গ্রামের অবস্থা খুবই করুণ। কেউ নৌকা দিয়ে কিংবা ভ্যানে চড়ে পরীক্ষা দিতে আসে, কেউ আবার হাঁটু পানি, কেউ কোমর পানি মারিয়ে আসতে হয়, যার ফলে তাদের এই সময়ে কাপড় চোপড় সহ সমস্ত কিছু ভিজে যায় এবং শিক্ষা উপকরণগুলো, কলম পেন্সিল যেগুলো তারা নিয়ে আসে হুচুট খেয়ে পড়ে সেইগুলোও ভিজে যায়। তো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমরা সাহায্য করি ঠিকই আছে তাদেরকে কাপড় দিয়ে অথবা কলম দিয়ে অথবা সময় দিয়ে, কিন্তু আমার প্রশ্ন সেটা হচ্ছে, যেহেতু এই অবস্থা এই বর্ষা মৌসুমে থাকবেই, কাজে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আপনার মাধ্যমে অনুরোধ, আমরা কি শিক্ষাবর্ষের সময়টাকে একটু আগাতে পারি না অথবা পিছাতে পারি না? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষাবর্ষ আগানো বা পিছানোর ব্যাপারে প্রশ্ন ওনার। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। এই যে কনসার্ন পরীক্ষাটা কখন না হবে এই বিষয়ে আমরা দায়িত্ব পাওয়ার পরপরই আপনি হয়তোবা লক্ষ্য করেছেন, আমরা এসএসসি এবং এইচএসসি দুইটি পরীক্ষাকে খানিকটা আগিয়ে এনেছি এবং আমাদের প্ল্যান রয়েছে 2027-এর এসএসসি ব্যাচ ধরে আমরা আস্তে আস্তে এক্সামিনেশনের মান্থ হবে ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি। এই ব্যাপারে আমরা ব্যাপক আলোচনা করেছি এবং আমরা কথাবার্তাও বলেছি এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিন্তু ক্রমান্বয়ে পরীক্ষা এগিয়ে নিয়ে আসছি। আমরা জানি মনসুন সিজনে পরীক্ষায় এই ধরনের জটিলতার সৃষ্টি হয়, সেটা মাথায় রেখে এবারও আমি এক মাস এগিয়ে এনেছি, পিছনের দিকে এনেছি, যেন আমরা এই সিজনের বাইরে চলে যাই। সেই সময় অনেক আপত্তি হয়েছিল, বলা হচ্ছিল কেন আমি এগিয়ে নিয়ে আসছি। আনার একটি মাত্র কারণ ছিল এইটি, কিন্তু অপরদিকে আমাকে সিলেবাসও দেখতে হবে যে সিলেবাস কাভার হচ্ছে কিনা, সেই জন্য আমরা চাইলেও পারছি না। সব কিছুকে অ্যাডজাস্ট করতে হলে ইট নিডস এ লিটল বিট টাইম। আমরা আবার বলছি, বেসলাইন হিসেবে 2027-এ এসএসসিকে টার্গেট করে আমরা ক্রমান্বয়ে পরীক্ষাগুলোকে এগিয়ে আনতে চেষ্টা করছি। আজকে যে বৈরী আবহাওয়াতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটিকে লোকেট করে এবং কোথায় কি ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থাগুলো আমরা নিরূপণ করে ব্যবস্থা নেব। শিক্ষার্থীদের কোনো রকম অস্থিরতার দরকার নেই, তারা আমাদেরই সন্তান। আমরা তাদেরকে কিভাবে পরীক্ষা নেওয়া যায়, কিভাবে তাদের রেজাল্ট ইমপ্রুভ করা যায়, সব কিছু আমরা দেখব। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বলবেন কি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়া জেলার কুষ্টিয়া 4-এর কুমারখালী এবং খুকসা উপজেলায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কতগুলো এমপিওভুক্ত আছে এবং নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হইবে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বর্তমানে কুষ্টিয়া জেলার কুমারখালী ও খোকসা উপজেলায় মোট 108টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে কুমারখালী উপজেলার 77টি এবং খোকসা উপজেলায় 31টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। উক্ত দুটি উপজেলায় বর্তমানে 10টি নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সরকার পর্যায়ক্রমে যোগ্য নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এমপিও করার কার্যক্রম অব্যাহত রেখেছে। সরকারি নীতিগত সিদ্ধান্ত এবং বিদ্যমান এমপিও নীতিমালার সকল শর্ত পূরণ সাপেক্ষে পর্যায়ক্রমে যোগ্য নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, আমার এলাকার কিছু শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ার কারণে শিক্ষকবৃন্দ অন্যত্র চাকরি খুঁজে বেড়াচ্ছে, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা আছে, ঘর দরজা আছে, সেখানে ছাত্র নাই, শিক্ষক নাই। এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার অগ্রাধিকার ভিত্তিতে এমপিওভুক্ত করবেন কিনা? দ্বিতীয়ত, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে যেমন কুমারখালী ফাজিল মাদ্রাসা, যা আলিম পর্যন্ত সে এমপিওভুক্ত আছে, ফাজিল স্বীকৃতি আছে, এমপিওভুক্ত না হওয়ার কারণে
ওখানকার শিক্ষকরা বেতন পাচ্ছে না। এই সকল প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তর আওতায় আনার কোনো পরিকল্পনা আছে কিনা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা। মাননীয় শিক্ষামন্ত্রী। মাননীয় সংসদ সদস্যকে আমার অশেষ ধন্যবাদ। তিনি শিক্ষার প্রতি অনেক আগ্রহ রয়েছে, সেই কারণে আমাদের সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে এমপিওভুক্তকরণের একটি নীতিমালা রয়েছে। এই নীতিমালায় যদি ওনার শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হয়, নিশ্চিত এই আগামী বছরই আমরা এমপিওভুক্ত করব ইনশাল্লাহ, যদি যিনি সেই ক্রাইটেরিয়া ফুলফিল করেন। ধন্যবাদ।